আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। বিভ্রান্তি আর হুমকির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালী রেল ক্রসিংয়ে তিতুমির শিক্ষার্থীদের অবরোধ, ট্রেন ও যান চলাচল বন্ধ। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন করবে কমিশন। ভোট বিলম্বিত করা অযৌক্তিক বলছে বিএনপি। সরকারকে আরও সময় দিতে চায় জামায়াত। এবং ঊর্ধ্বমূল্যের বাজারে ফের এলপিজির দাম বাড়ানোয় ক্ষুব্ধ ভোক্তারা। অবস্থা বিবেচনায় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়ার তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে একটি কমান্ড সেন্টার তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় নিরাপত্তা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে এই নির্দেশ দেন তিনি। বলেন, সবাইকে ততটাই সতর্ক থাকতে হবে যেন একটা যুদ্ধের মতো পরিস্থিতি বিরাজ করছে। এই বছরটি দেশের জন্য অত্যন্ত সংকটময় বছর মন্তব্য করে কাউকেই বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া উচিত হবে না বলে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। ক্ষমতাচ্যুত স্বৈর শাসক শেখ হাসিনার সহযোগীরা নৈরাজ্য বিভ্রান্তি ছড়ানোর জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রত্যেকেরই এই বিভ্রান্তিকর হুমকির বিরুদ্ধে লড়াই করা উচিত। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটির অংশ হিসেবে এবার রেলপথ অবরোধ করেছে সরকারি তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেল ৩টা ৪০ মহাখালী রেল ক্রসিং অবরোধ করেন তারা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে মহাখালী রামতলিতে ব্যাপক সংখ্যক পুলিশ ও আর্মড পুলিশের সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। মহাখালীতে রেল লাইন অবরোধ করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুনতাসির মামুন। মুনতাসির, শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির সবশেষ কি তথ্য আছে আপনাদের কাছে? যেমনটি বলছিলাম, গতকালকে রাতে কিন্তু তারা তাদের অবস্থান সম্পর্কে জানিয়েছিলেন এবং সেই অবস্থানকে জানিয়ে কিন্তু আজকে এই বারাসাত থেকে রেলগেট অবস্থান করছেন তারা এবং তারা অবস্থান করে কিন্তু তারা তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তুলে ধরছেন। এবং কিছুক্ষণ আগে অর্থাৎ ৩টা ২০-এর দিকে যদি বলি তাহলে কিন্তু আসলে ৩টা ২০-এ যে ট্রেন ছিল সেই ট্রেনকে কিন্তু তারা আটকে দেয় এবং সেই ট্রেনকে আটকে দেওয়ার মাধ্যমে কিন্তু তাদের এই কর্মসূচি শুরু হয়। এবং যদি একটু জিজ্ঞাসা করি যে এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের সাথে যদি একটু জানার চেষ্টা করি যে আসলে আপনাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো মূলত কি কি এবং কি কারণে হঠাৎ করে এই জনভোগান্তি করে, অর্থাৎ আপনাদেরকে তো বলা হয়েছিল, উপদেষ্টা পর্যায় থেকেও বলা হয়েছিল যে আসলে আপনারা কিছুদিন অপেক্ষা করেন, আপনাদের এই দাবি দেওয়াগুলো মানবে এবং পরবর্তীতে কিন্তু আসলে উপদেষ্টা যে কথাগুলো বলেছেন সেগুলোর প্রেক্ষিতে কিন্তু আসলে আপনারা জনভোগান্তি করছেন। তো এই জনভোগান্তি কেন? আচ্ছা, আমরা কোনো জনভোগান্তি করতেছি না, এটা আমরা বরাবরই বলতেছি। এটা হচ্ছে জনভোগান্তি করতেছে রাষ্ট্রপক্ষ। আর রাষ্ট্রপক্ষ আমাদের দাবি মানতেছে না, তারা একটা অযৌক্তিকভাবে তারা কথা বলতেছে। আমরা ইতিপূর্বে জেনে থাকবেন, আমরা 7 দফা দাবি করেছিলাম, পরে আমরা পরবর্তীতে 1 দফা দাবিতে আসছি এবং আমরা বর্তমানে শিক্ষা সংস্কার চাচ্ছি। আমাদের 1 দফা দাবির পাশাপাশি আরও 2টা দাবি যুক্ত করেছি, সেটা হচ্ছে শিক্ষা সংস্কার, অর্থাৎ যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা উচ্চ শিক্ষিত দেয় শিক্ষাদান করে পাঠদান করে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যাতে মানসম্মত করা হয়, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা এবং হচ্ছে আপনার যে বাজেটগুলো প্রণয়ন করা হয় অন্য খাতে প্রণয়ন না করে, অর্থাৎ যেগুলো হচ্ছে অতিরিক্ত বাজেট করা হয়। একটা যে লাগে 10 টাকা সেখানে বাজেট করতেছে 50 টাকা, অর্থাৎ এই যে 40 টাকার একটা অপচয় রোধ করে যাতে শিক্ষা খাতে একটা সুষ্ঠুভাবে বন্টন করা যায়, এই বিষয়ে আমরা দাবিগুলো করতেছি। ইভেন পাশাপাশি আমরা আমাদের দাবিটা অব্যাহত রেখেছি। আচ্ছা, এই বিষয়ে আমরা বরাবরই বলতেছি, আমরা জনগণের কাছে অনুরোধ করতেছি, আমরা জনগণের কাছে ক্ষমা প্রার্থী এবং জনগণকে আমরা বারবার বলতেছি আমরা কোনো জনগণ দুর্ভোগ সৃষ্টি করতেছি না। এই জনগণ দুর্ভোগ সৃষ্টির কারণে মূল দায়ী হচ্ছে রাষ্ট্রপক্ষ। তো যেমনটি বলছিলাম যে আসলে
এই তিতুমির কলেজে যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু তারা এখনো অব্যাহত রেখেছে এবং তারা অব্যাহত রাখবে বলে অনেক শিক্ষার্থী জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মুনতাসির, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এর আগে টানা ৬ষ্ঠ দিনের মতো অনশন ও কলেজের সামনের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছে তিতুমিরের শিক্ষার্থীরা। এতে দুর্ভোগ পোহাতে হয় সড়ক ব্যবহারকারীদের। এদিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, তিতুমির কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলছে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনশন ও আন্দোলন করছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে ৬ষ্ঠ দিনের মতো ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছে তারা। এদিন দুপুরে কলেজের সামনে সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। কলেজটিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার পক্ষে নানা যুক্তি তুলে ধরেন আন্দোলনরতরা। ইউনিভার্সিটির জন্য দাবি করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত এটা হবে না, আগাবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের ভাইরা এরকম করতে থাকবে। আমাদের কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হয়েছে, যতদিন দাবি আদায় না হবে। ভবিষ্যতে যারা তিতুমিরে পড়াশোনা করবে, ওরা আমরা যেভাবে যেসব শিক্ষা উন্নয়নমূলক যেসব কর্মকাণ্ড থেকে বঞ্চিত হয়েছে তারা যেন না হয়। চলমান অনশনে শিক্ষার্থীরা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে জানায় শিক্ষার্থীদের পর্যবেক্ষণকারী চিকিৎসক। ঝুঁকিতে এই যে শারীরিক যে দুর্বলতাটা, এটা তো কাটাইতে অনেক সময় লাগবে ওনাদের। তবে চলমান আন্দোলনের যৌক্তিকতা ও জনদুর্ভোগ বিবেচনায় আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ততা কমে গেছে বলেও মনে করছেন কেউ কেউ। উত্তর সিটির ভিতরে কোনো আপনার বিশ্ববিদ্যালয় নেই, যেটি অন্য দিক দিয়ে তারা তাদের থেকে এগিয়ে। উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য কোন একটা গোষ্ঠী, কোন একটা দল ৩৫,০০০ শিক্ষার্থী একসাথে কষ্ট করতেছে। সড়ক বন্ধ থাকায় বিপাকে পড়ছে সাধারণ মানুষ। বিকল্প আমাদের সামনে আর কোনো রাস্তা নেই, কারণ লম্বা একটা পথ আমরা পাড়ি দিয়ে এসেছি। তিতুমির শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। জগন্নাথ হলে সরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে তিনি জানান, এ বিষয়ে সমাধানে যাওয়ার চেষ্টা করছে সরকার। আমরা তো সবসময় বলছি যে আমরা যে কোনো দাবির প্রতি ইতিবাচকভাবে দেখছি, যতটুকু সম্ভব যৌক্তিক এই সময় বাস্তব করা সম্ভব, পূরণ করার সময় আমরা চেষ্টা করছি। আন্দোলনের নামে জনদুর্ভোগ নিয়ন্ত্রণে সরকারের জোরালো পদক্ষেপ চেয়েছে সাধারণ মানুষ। শিক্ষার মতো মৌলিক চাহিদা পূরণের দাবি নিয়ে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা আমরণ কর্মসূচি সহ নানামুখী আন্দোলন করে যাচ্ছেন রাজপথে। আর এই আন্দোলনকে ঘিরে সৃষ্ট জনদুর্ভোগে অতিষ্ঠ নগরবাসী সরকারকে একটি কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই সংকট নিরসনের দাবি জানাচ্ছেন। ওবায়দুল হক মারুফ, মনে সংবাদ, ঢাকা। আগামী ডিসেম্বর কিংবা 2026-এর জুন টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। সরকারের সবুজ সংকেত পেলে সরকার স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে বলেও জানান মোহাম্মদ সানাউল্লাহ। ইলেকশনের সময়টা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয়, আপনারা জানেন। তবে আমরা একটা মোটামুটি ধারণা পাই মাননীয় প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরের বক্তব্য থেকে, যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর। আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেড ভাবে করতে দেওয়া হয়, তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। বর্বর শাসন ফিরে পেতে পতিত শেখ হাসিনা মরিয়া হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে এজন্য নির্বাচন আটকে রাখার কোনো কারণ নেই বলে মত দেন তিনি। সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা শেষে রিজভী বলেন, আন্দোলন দমনে গুলির ব্যবহার চিরতরে নিষিদ্ধ করতে হবে। বিস্তারিত তানজিদ ভুঁইয়ার প্রতিবেদনে। মুন্সিগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে কমিটির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। জানান, আগামী নির্বাচনে মুন্সিগঞ্জ জেলার প্রত্যেকটি আসনে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে। আব্দুল্লাহ সাহেব যেই নেতৃত্ব দিয়ে তিনটি সিট দিয়েছিল, ইনশাল্লাহ জনগণকে নিয়ে সেই উপহার আমরা অবশ্যই দেব। আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, দল যাকে মনোনয়ন দেবে আমি তার নির্বাচনই করব।
আমাকে দিলে আমারটা করব, অন্যকে দিলে অন্যটা করব। এতে রিজভী বলেন, শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে কর্মীদের নানা উস্কানিমূলক কাজের নির্দেশ দিচ্ছেন। জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ করছে আওয়ামী লীগ। জনগণের সাড়া না পেয়ে এখন তারা হরতাল আর অবরোধ করছেন অনলাইনে। কোথায় তার যুবলীগ, ছাত্রলীগ? কোথায় তার র্যাব, পুলিশ, যাদের দিয়ে নির্বিচারে গণতান্ত্রিক শক্তির রক্ত ঝরিয়েছেন, লাশ করেছেন মাসুম বাচ্চাদেরকে? এ সময় দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। এমন সংস্কার করতে হবে যাতে কোনো সরকারি যেন রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে। ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আপনার নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনের ডেডলাইন এটা দিতে হবে। বিএনপি সংস্কারের বিরুদ্ধে নয় জানিয়ে সংস্কার বিলম্বিত করে নির্বাচন পেছানো যৌক্তিক নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই মুখপাত্র। জনগণের যে দাবি, ডিমান্ড, এই ডিমান্ডের উপর ভিত্তি করেই তো সংস্কার হবে, কিন্তু তার জন্য নির্বাচন আটকে রাখার কোনো মানে হয় না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা না হওয়া পর্যন্ত সকলকে ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ফেনীর পরশুরামের বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে তিনি বলেন, নির্বাচনের বিষয়ে চিন্তার ভিন্নতা থাকতেই পারে, তবে এমন নির্বাচন হওয়া উচিত যেখানে সবাই স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক এবং ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে না। এটা না হওয়া পর্যন্ত আমাদের সকলের ধৈর্য ধরে এই সরকারকে সহযোগিতা করা উচিত। এর ব্যাপারে চিন্তার ভিন্নতা থাকতেই পারে, কিন্তু আমরা যেটা মনে করি যে এমন একটা নির্বাচন এই জাতির পাওয়া প্রয়োজন যে নির্বাচনে আসলেই স্বাচ্ছন্দ্যের সাথে প্রত্যেকটি ভোটার তার ভোট দিতে পারবে। ঊর্ধ্বমূল্যের বাজারে এলপিজির মূল্য বৃদ্ধিকে মরার উপর খাড়ার ঘা বলছেন সীমিত আয়ের মানুষ। সংসার চালাতে গলদঘর্ম মানুষের দাবি এ ধরনের জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে গণশুনানি করা প্রয়োজন। এলপিজির দাম বাড়াতে গ্যাস স্টেশনেও বাড়ছে বিড়ম্বনা। সুরাইয়া মুন্নির রিপোর্ট। জানুয়ারি মাসে 12 কেজি সিলিন্ডারের দাম ছিল 1232 টাকা। রোববার বিইআরসি সিদ্ধান্তে 19 টাকা বেড়ে এর দাম হয়েছে 1498 টাকা। তবে বাজারে এই মাপের এলপিজি সিলিন্ডার কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে 1600 থেকে 1700 টাকা। ঊর্ধ্বমূল্যের বাজারে বলা কাওয়া ছাড়া হুট করে জ্বালানি মূল্য বাড়ানোয় ক্রেতা বিক্রেতা দুই পক্ষই ক্ষুব্ধ। ওই রেট সমতুল্য হয়ে যাওয়ার ফলে আমাদের কাস্টমারের কাছে একটু বাড়তি দামে বিক্রি করতে হয়, আর এই কাস্টমার কাছে বাড়তি দামে বিক্রি করতে আমাদের অনেক জবাবদিহিতা করতে হয়। আমি তো যত কমে পাই তত আমার লাঘব হয়। আর্থিক দুর্দিনে এই 100 টাকা বাঁচলো আমার অনেক, 50 টাকা বাঁচলো আমার অনেক থাকে। দাম বাড়ায় পরিবহন মালিকরা গাড়িকে সিএনজিতে রূপান্তরের পরিকল্পনা করছে। দাম বেড়ে গেলে তাদের একটু প্রেশার পড়ে, তখন আমাদের উপর একটু প্রেশার পড়ে আর কি। আমরা চাই এখন যেভাবে দাম আছে সেভাবেই থাকুক, যেন না বাড়ে জিনিসের দামপত্র, কারণ দাম বাড়লে তো আমাদেরই ক্ষতি। 2 মাস 3 মাসের জন্য ফিক্স থাকবে, তারপরে হয়তো বা ইম্পোর্টের উপরে বেস করে হয়তো চেঞ্জ আসতো, এটা তো সুবিধা হতো সবার জন্য। যখন বাড়াবে তখন আমাদের কোম্পানি তো আমাদের এই জায়গা থেকে বাড়ায় দেবে, আমাদের যখন বেশি টাকা দেখে না লাগবে তখন তো আমাদের বেশি টাকায় বিক্রি করতে হবে। গ্যাস স্টেশনে বিক্রেতারা জানান, হুটহাট দাম বাড়ায় প্রতিনিয়ত ক্রেতাদের সঙ্গে বাক বিতণ্ডা করতে হয়। দাম বাড়ার দিকে কাস্টমারদের একটু যাচ্ছেই, দেখা গেছে অনেকে আসে অনেক ধরনের কথাবার্তা বলে যে আর একটু দাম কম থাকলে ভালো হইতো। হ্যাঁ, অতিরিক্তই দাম বাইরে গেছে। নির্ধারিত দাম একবার হলে হয়, আর 2-3 বার এটা সমস্যা হয় না। দুর্মূল্যের বাজারে আরেক দফা খরচ বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম অবস্থা বলে জানান সীমিত আয়ের মানুষ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এবার অমর একুশে বইমেলা প্রসঙ্গ। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে তৃতীয় দিনের মতো চলছে অমর একুশে বইমেলা। বিকেল 3টায় শুরু হওয়া এই মেলা চলবে রাত 9টা পর্যন্ত। দর্শক, এই বইমেলার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, বইমেলায় ক্রেতা দর্শনার্থীর ভিড় সহ সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন।
জি রিঙ্কু, আপনি যেমনটি বলছিলেন যে অমর একুশে বইমেলা বাংলা একাডেমির যে প্রাঙ্গণ সেখানে হচ্ছে এবং সেটি হচ্ছে তাদের আনুষ্ঠানিক যে পরিচালনাটা সেটাকে হচ্ছে এবং বিভিন্ন সরকারি বেসরকারি কিংবা যে সংগঠনগুলো রয়েছে রাজনৈতিক কিংবা সামাজিক সংগঠনগুলো রয়েছে তাদের শাখাগুলোর যে স্টলগুলো সেগুলো এখানে। তবে সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে যে মেলার মূল প্রাণ যেটাকে বলা হয় সেখানে কিন্তু মূল অংশটি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আজকে হচ্ছে মেলার তৃতীয় দিন, অমর একুশে বইমেলার তৃতীয় দিনে কিন্তু আমরা দেখছি যে দিনের দিন যত যাচ্ছে প্রথম দিনের তুলনায় আমরা দেখেছি গত কিছুটা দর্শনার্থী বা পাঠকদের উপস্থিতি কম থাকলেও আমরা দেখছি যে তৃতীয় দিন পাঠক এখনো আসছেন, দর্শনার্থীদের সংখ্যাটাই বেশি। তারা আসলে মূলত আসছেন, এখনো বই বেচা কিনির যে বিষয়টা আমরা বলি সেটা কিন্তু এখনো সেইভাবে শুরু হয়নি। তবে আমরা আশা করছি যে আগামী এক সপ্তাহের মধ্যে বেশ কিছু বই আছে যেগুলো আসলে প্রকাশের অপেক্ষায় রয়েছে। আমরা এখন একজন প্রকাশকের সঙ্গে কথা বলবো এবং তার কাছে জানতে চাইবো যে তাদের যে প্রকাশনী সেই প্রকাশনী থেকে আগামীতে কি কি ধরনের বইগুলো আসছে। আসসালামু আলাইকুম। যে আমাদের 21শে মেলা 2025কে কেন্দ্র করে আমাদের বেশ কিছু বই আসতেছে, প্রায় 8টার মতো। একটা হচ্ছে আমাদের বেস্ট সেলার লেখক মাহিন মাহমুদ, যিনি আমাদের পাঠক গণনার ভিতরে খুবই পরিচিত। মাহিন মাহমুদ একটা নতুন বই আসতেছে, সেটা হচ্ছে প্রায়শ্চিত্ত। এই বইটা 21শে বইমেলাকে কেন্দ্র করে আমরা আনতেছি। তারপর হচ্ছে গিয়ে মাওলানা ভাসানীর এক ময়ূর জীবন, শামীম আহমদের এই বইটা আসতেছে। এরপর হচ্ছে সব ঔষধের প্রকৃতির সুস্থতা নিজের হাতে, আমরা এই বইটা আমরা 21শে বইমেলায় আনতেছি আর কি। এরপর হচ্ছে মা, শামীম আহমদের এই বইটা আমাদের আসতেছে। এবার 8টা বই আমাদের বইমেলাতে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে এবারকার একটা বৈচিত্র্যময় একটি প্রকাশ আমরা যেটা অভিনয় করার জন্য আপনাদের সাধারণত অনেকটা রূপান্তরিত করা হয়। আমাদের যে স্ক্রিপ্ট যেটা স্পেশাল স্ক্রিপ্ট যেটা এখানে অরিজিনাল বিষয়টা ইতিহাসটা আমরা তুলে ধরার চেষ্টা করি যার বলে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। রিঙ্কু, আসলে যে বিষয়টি আমরা দেখছি যে এবার যে বইমেলা অমর একুশে বইমেলা এবারটা কিন্তু আমরা দেখছি যে অন্যান্য বার আমরা দেখেছি বেশ কিছু প্রকাশনা সংস্থা আসলে এই যে অমর একুশে বইমেলাটা আসলে তাদের সকলের জন্য আসলে স্টল বরাদ্দটা বা সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু এবার আমরা দেখছি তুলনামূলকভাবে অনেক বেশি স্টল আমরা দেখতে পাচ্ছি, সেই সাথে অনেক বেশি প্রকাশনা সংস্থা, বিশেষ করে গেলবার থেকে কিন্তু প্রায় 70টিরও বেশি আসলে তাদের সকলের জন্য আসলে স্টল বরাদ্দটা বা সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু এবার আমরা দেখছি তুলনামূলকভাবে অনেক বেশি স্টল আমরা দেখতে পাচ্ছি, সেই সাথে অনেক বেশি প্রকাশনা সংস্থা, বিশেষ করে গেলবার থেকে কিন্তু প্রায় 70টিরও বেশি প্রকাশনা সংস্থা এবার অমর একুশে বইমেলায় কিন্তু প্রকাশনা নিয়ে এসেছে। এছাড়া যে বিষয়টি আমরা আসলে লক্ষ্য করেছি যে জুলাই গণঅভ্যুত্থানের যে 6 মাস পার হলো এবং এর একটা প্রভাব কিন্তু আমরা বইমেলাতে লক্ষ্য করেছি। এ পর্যন্ত আমরা দেখেছি প্রায় 3টি থেকে 4টি বই ইতিমধ্যে কিন্তু অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে এবং আরও প্রায় 20 থেকে 25টি বই কিন্তু এখনো প্রকাশের অপেক্ষায় আছে, যেগুলোর সঙ্গে আসলে জুলাই গণঅভ্যুত্থান কিংবা জুলাই যে বিপ্লব আমরা বলে থাকি সেটা সম্পর্ক রয়েছে। রিঙ্কু, অমর একুশে বইমেলা থেকে আমার কাছে এই ছিল সবশেষ। অসংখ্য ধন্যবাদ আসাদ আপনাকে। সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী, দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে বিদ্যা, জ্ঞান আর আলোর প্রার্থনা করেন ভক্তরা। সকল অজ্ঞতা দূর করে নৈতিক শিক্ষার আলোয় আলোকিত হতে সারা দেশের মণ্ডপে মণ্ডপে পূজিত হন দেবী সরস্বতী। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। শাস্ত্রীয় বিধান মতে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা। এবার পঞ্চমী তিথিতে রোববার বেলা 12:47 থেকে শুরু হয়ে সোমবার সকাল 10:47 পর্যন্ত মণ্ডপে মণ্ডপে দেবীর পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। বিদ্যা, জ্ঞান আর সুরের দেবী সরস্বতী শ্বেতপদ্মে বসে আছেন। তার এক হাতে পুস্তক, অন্য হাতে বীণা। দেবী চরণে ভক্তদের পুষ্পাঞ্জলি, প্রার্থনা বিদ্যা বুদ্ধির। বিদ্যার দেবী বা নৈতিকতা বোধ সবকিছুই মানে এর সাথে রিলেটেড। সো আমরা এটাই চাইবো যেন মানুষের ভেতরে এই নৈতিকতা বোধটা আসলে
থাকে পূজা বন্দনার মাধ্যমে পড়ালেখায় যাতে আরো ভালো করতে পারে সেই জন্য মায়ের কাছে প্রার্থনা করে। আমার মায়ের কাছে প্রার্থনা আমি ভালো করে পড়াশোনা করতে। আমরা বিদ্যা বুদ্ধি আমাদের বিকাশের জন্য, আমাদের শুভবুদ্ধি উদয়ের জন্য আমরা সরস্বতী পূজাটা করে থাকি। সনাতন ধর্মাবলম্বীদের মতে এ মাসের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চড়ে ধরায় আসেন দেবী। পূজার দিন তাই তো বাণী অর্চনা, আরতি আর ভক্তদের পুষ্পাঞ্জলিতে সিক্ত হন বিনা পানি সরস্বতী। শিক্ষার ব্যবস্থা যাতে আরো একটু ভালো হোক, সব দিক যাতে আর কি ভগবান যাতে সব ঠিকঠাক রাখে। নৈতিক শিক্ষার যে অবক্ষয় সেটার জন্য বিদ্যাদেবীর কাছে প্রার্থনা করছি যেন তিনি সবকিছু ঠিক করে দেন। দুষ্টের দমন হোক, শিষ্টের পালন হোক, পৃথিবীটা সুদলা সফলা শস্য শ্যামলায় পরিপূর্ণ হয়ে উঠুক। উনি জ্ঞানের দেবী, উনি বুদ্ধির দেবী, এই হিসেবে আমরা ওনারে শ্রদ্ধা করি, পূজা দিই, অঞ্জলি দিই। ভক্তদের প্রার্থনা সঠিক জ্ঞানের মাধ্যমে ধরায় শান্তি ফিরে আসুক, বিনাশ হোক সব অন্যায় আর অসুর মানসিকতার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যের উপর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করায় স্বল্প মেয়াদে মার্কিন নাগরিকরা যন্ত্রণার শিকার হতে পারেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে কানাডা ও মেক্সিকো নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান তিনি। এদিকে জার্মানির পার্লামেন্টে অভিবাসী আগমন নিয়ন্ত্রণের বিল উত্থাপন হওয়ায় লক্ষাধিক মানুষ বিক্ষোভে রাস্তায় নেমেছে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সহযোগী তিন দেশ কানাডা, মেক্সিকো ও চীন শনিবার দেশ তিনটির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা নিয়ে পৃথক ৩ নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ শুল্ক আরোপ করায় বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্দা ও মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে বলে উদ্বেগ জানিয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদেরা। তারা বলেছেন, ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও পণ্যমূল্য বেড়ে যেতে পারে। এমন আশঙ্কা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও করেছেন। তিনি বলেন, অতিরিক্ত শুল্ক আরোপ করায় স্বল্পমেয়াদে মার্কিন নাগরিকেরাও যন্ত্রণার শিকার হতে পারেন। এছাড়া সংশ্লিষ্ট দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ ও 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এ অবস্থায় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। এ বাণিজ্য যুদ্ধের প্রভাবে মার্কিনিরাও ভুগতে পারেন। এমন সতর্কবার্তার পর ট্রাম্প বলেছেন, কানাডা ও মেক্সিকোর নেতাদের সঙ্গে কথা বলবেন তিনি। এদিকে জার্মানিতে অভিবাসন সীমিত করার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দেশটির হাজার হাজার মানুষ। বার্লিন সহ জার্মানির প্রধান 3 শহর হুমবার্গ, স্টুটগার্ট এবং লিপজিগে হয়েছে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। প্রায় 1,60,000 মানুষ বার্লিনে বিক্ষোভে অংশ নেন বলে জানিয়েছে পুলিশ। জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসডাগে গত শুক্রবার অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণে বিল উপস্থাপন করেন দেশটির রক্ষণশীল নেতা ফ্রেডরিক মের্জ। তবে বিলটি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ। নানা ইস্যুতে এবার বিপিএল হজবরল অবস্থা বলে মনে করেন কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি মাসুদ পারভেজ। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। আরেকটা ইমেজ সংকটের জায়গা যেটা এবার কিন্তু ফিক্সিং এর গুঞ্জন বলেন বা ভিত্তি আছে এরকম খবর বলেন, সবকিছু মিলে বিষয়টা এমন প্রকাশ্য হয়ে গেছে। আপনি দেখেন যে সব জায়গায় এটা নিয়ে আলোচনা, ঠিক আছে। এবার হচ্ছে যে অনেক দিন পর বিপিএলটা যেন আবার সেই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, সেই শুরুর সময়টায় ফিরে গেল। নন পেমেন্ট ইস্যু, ফিক্সিং সবকিছু মিলিয়ে একেবারে একটা হজবরল অবস্থার মধ্যে পড়ে গেছে। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। বিভ্রান্তি আর হুমকির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালী রেল ক্রসিংয়ে তিতুমির শিক্ষার্থীদের অবরোধ, ট্রেন ও যান চলাচল বন্ধ। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন করবে কমিশন। ভোট বিলম্বিত করা অযৌক্তিক বলছে বিএনপি। সরকারকে আরও সময় দিতে চায় জামায়াত। এবং ঊর্ধ্বমূল্যের বাজারে ফির এলপিজির দাম বাড়ানোয় ক্ষুব্ধ ভোক্তারা। অবস্থা বিবেচনায় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ।
এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এছাড়া সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।